ইকবালের এক ডাকে পুরো বিশ্বের সমস্ত সেনারা এক হয়ে গিয়েছে। যারা কিনা যুদ্ধ ছেড়ে পালাচ্ছিল, তারা হাত পা না থাকা অবস্থায়, এক চোখ গায়েব হয়ে যাওয়া অবস্থায়, আহত অবস্থায় পুনরায় আবার যুদ্ধের জন্য উঠে দাঁড়িয়েছে। এই এমনটাই হবে রাজা, তাই না? একজন রাজা যার কথা শুনলে শরীরের মধ্যে কাটা ওঠে এবং শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যায়। ইকবালকে রাজা হিসেবে পেয়ে পৃথিবীর সমস্ত সৈন্যরাও একদম আনন্দের মধ্যে ছিল। কিন্তু এত বছর পর ইকবালকে আসমানে ভাসতে দেখিয়ে সমস্ত সেনাদের মধ্যে জোশ চলে এসেছে। ডার্ক ওয়ার্ল্ডের যত জিন ছিল তারা একে একে পলায়ন করেছে এবং ক্যাম্প করার জন্য দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। সবাই যেন আতঙ্কের মধ্যে আছে। যারা মার খেয়ে পলায়ন করছিল তারা একমাত্র ইকবালের কথা শুনে আবার উঠে দাঁড়িয়েছে। সম্রাট ক্যান্টিলিয়া এটা দেখে আতঙ্কিত হয়ে গিয়েছে এবং পেছনে সরে তারা একটা জায়গায় ক্যাম্পিং অবস্থায় বসে আছে। ইকবাল সবাইকে বলল, আমাদের তাদেরকে পেছনে বসে থাকতে দেওয়া যাবে না। যেভাবেই হোক আজকে রাতের মধ্যেই তারা আমাদেরকে আবার হামলা করতে পারে। আমরা পাল্টা হামলা করব এবং তাদেরকে আমরা খুব দ্রুতই হত্যা করব। সবাই হো হো করে উঠল এবং সবাই সামনের দিকে এগোতে শুরু করল। আনন্দনগরের আকাশ দূর থেকে কালো দেখা যাচ্ছে। সেখানে সালমান এবং মারিয়া দাঁড়িয়ে আছে। মারিয়া দেখে বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো কিছু খারাপ হয়েছে এবং নিশ্চয়ই ডার্ক ওয়ার্ল্ডের সমস্ত জিনেরা আকাশ দখল করে রেখেছে, কারণ মারিয়া এসব জিনিস সম্পর্কে অবগত এবং সে এইসব জিনিস আগেও দেখেছে। সে সালমানকে বলল, সালমান, নিশ্চয়ই আমার কুরুলুস রাজ্য ভালো নেই, সেখানে নিশ্চয়ই যুদ্ধ লেগেছে, নিশ্চয়ই ডার্ক ওয়ার্ল্ডের সবাই আমাদের এখানে হামলা করেছে, আমাদের সেখানে উপস্থিত হওয়া উচিত, আমাদের যাওয়া উচিত। সালমান তখন বলল, না না মারিয়া, এমনটা করা মোটেই উচিত হবে না। আমাদের এই তৃণভূমির এই অঞ্চলটা একদম সুরক্ষিত। আমাদের ইকবাল এই অঞ্চলটা সুরক্ষিত করে রেখে গিয়েছিল, কোনো জিন এখানে প্রবেশ করতে পারবে না। তবে আমাদেরকে এই বেষ্টনীর বাইরে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। দেখো না, পুরো বিশ্ব অন্ধকার হয়ে গেলেও আমাদের এই অঞ্চলটা এখন পর্যন্ত অন্ধকার হতে পারেনি। কারণ হচ্ছে এই অঞ্চলে ইকবালের ক্ষমতা আছে এবং ইকবালের শাসন এখন পর্যন্ত এখানে কায়েম আছে। সেহেতু আমরা এখানে নিরাপদ আছি, এখান থেকে আমাদের কোনোভাবে বের হওয়া যাবে না। তারপর মারিয়া বলল, কিন্তু সালমান তখন বলল, কোনো কিন্তু না, ওইখানে আমাদের কোনো যাবার দরকার নেই। তবে আমার আফসোস হচ্ছে যে আমাদের মহারাজ ইকবাল এখনও কি বেঁচে আছেন নাকি তাকে হত্যা করে ফেলা হয়েছে। আমরা দুজনে সেখানে কি করবো বলো তো? আর আমাদের কাছে বেশি সেনাও নেই, সব মিলিয়ে হয়তো 25-30 হাজার জিন সেনা হবে, তাও তারা কুরুলুস রাজ্যেরই সেনা। এরকম সেনা নিয়ে আমরা ওইখানে গিয়ে কী করবো? কিছুই করতে পারবো না। হানিফা এবং ইউসুফের নির্দেশ আছে আমরা যেন এখান থেকে না বের হই। আমরা আনন্দনগরের সমস্ত মানুষদেরকে কিন্তু ট্রেন করে ফেলেছি এবং তারা খুব শীঘ্রই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। হানিফা বলেছে তারা খুব শীঘ্রই ফিরে আসবে এবং তারা এবাকে নিতে গিয়েছে। নিশ্চয়ই হানিফা যা বলে তাই করে, আমি খুব ভালোভাবেই জানি। আর আমাদের যুবরাজ নিশ্চয়ই এবাকে আনতে পারবে, ইনশাআল্লাহ, সেটা আমি বিশ্বাস করি। আনন্দনগরের সর্দার তখন সেখানে আসলেন, এসে বললেন, কি অবস্থা? ওইখানে কি দেখছো? আমি গতকাল থেকে দেখছি ওই অঞ্চলটা এত অন্ধকার হয়ে আছে, ওইখানে সূর্যের আলো পৌঁছাচ্ছে না, আকাশ পুরো কালো, ব্যাপার কি? এই কথা শোনার পর সালমান বললেন, ওদিকে যুদ্ধ লেগেছে, ডার্ক ওয়ার্ল্ড নিশ্চয়ই কুরুলুস রাজ্যের পর হামলা করেছে, আমাদের সেখানে যাওয়াটা উচিত হবে না। সর্দার এই কথা শুনে বললেন, কি অবস্থা হবে? ইকবাল কি বেঁচে আছে? আমার তো মনে হয় ইকবাল এখনও বেঁচে আছে, কারণ তাকে আন্ডারগ্রাউন্ডে বন্দি করা হয়েছিল। কি হবে কিছুই বুঝতে পারছি না। খানিক্ষণ বাদে আসমান দিয়ে একটা কালো ধোঁয়া উড়ে আসতে দেখা গেল। সেটা মারিয়ার দূত এবং সবসময় সালমানের কাছেই থাকে এবং সালমান এবং মারিয়া তাদেরকে বিশ্বের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন। তখন তিনি বললেন যে, কি ব্যাপার দূত, কি খবর বলো? সেই জিনিসটা সামনে এসে একটা মানুষের রূপান্তর হয়ে গেল। সে বলল যে, খবর আছে, খুব বড় খবর। ডার্ক ওয়ার্ল্ডের সমস্ত জিনেরা কুরুলুস রাজ্যে হামলা করেছে, আমাদের সমস্ত জায়গা প্রায় দখলই করে ফেলেছিল। কিন্তু আমাদের মহারাজ ইকবালের নির্দেশে আবার সমস্ত জিনেরা উঠে পড়েছে এবং তাদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আমাদের সীমানা ছেড়ে দিয়ে খানিকটা দূরে গিয়ে ক্যাম্প করেছে এবং পুরো বিশ্ব এখন মহাযুদ্ধ লেগে আছে। মারিয়া বলল, কি বলছো? সত্যি বলছো আমাদের মহারাজ ইকবাল উঠে পড়েছে? সে কি আবার, আমি কিছু বুঝতে পারছি না। আমাদের মহারাজ এখন পর্যন্ত এখনো সেখানে আছে? আমরা তো ভেবেছিলাম মারা গিয়েছে। সালমান, আমাদের সেখানে যাওয়া উচিত, আমাদের মহারাজকে হেল্প করা উচিত। ইকবাল এখন পর্যন্ত বেঁচে আছে এটা জানার পরও তুমি এখানে বসে থাকবে? সালমান তখন বলল, না, অবশ্যই বসে থাকা যাবে না, আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। মারিয়া, তুমি সমস্ত সেনাদেরকে তৈরি করো
এবং আমাদেরকে খুব শীঘ্রই সেখানে হেল্পিং হ্যান্ড পৌঁছাতে হবে। কারণ কোনোভাবে যদি আমরা ডার্ক ওয়ার্ল্ডের এসব শক্তিকে মেরে ভাগাতে পারি, তাহলে আমরা খুব শীঘ্রই তাদেরকে আমাদের এখান থেকে দূর করতে পারবো এবং ইকবাল পুনরায় সিংহাসনে বসতে পারবে। বিষয়টা ভেবে ভালো লাগছে। দ্রুত সমস্ত সেনাদেরকে খবর লাগাও। সঙ্গে সঙ্গেই সেই দূতটা সেখান থেকে উড়ে চলে গেল। সালমান বলল কি যে, আমার ভাইরা, মানুষ সমাজের সমস্ত ভাই, আমরা তোমাদেরকে খুব ভালোভাবে ট্রেন করতে পেরেছি। আমাদের সামনে এখন সংকটাপন্ন অবস্থা। আমরা আমাদের সামনে এগোতে চলেছি এবং আমরা কুরুলুস রাজ্যের হেল্পিং হ্যান্ড হয়ে সামনে যেতে চলেছি। তোমরা সকলে যুদ্ধের জন্য প্রস্তুত তো? এই রাজ্যের বড় বড় শক্তিশালী যেসব মানুষ আছে তাদেরকে বেছে বেছে বাছাই করা হয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে। তাকে সকলকে একটা করে পাখি দেওয়া হয়েছে এবং সেই পাখিগুলোতে উড়ে তারা ঠিক সালমানের মতোই সমস্ত জায়গায় যুদ্ধ করে বেড়াবে এবং এই কয়েকদিন ধরে তাদের খুব ভালোভাবে ট্রেন করা হয়েছে। জিনের দূত সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে গেল। সেখানে পৌঁছে সেখানকার সেনাপতি হাসানকে বলল, হাসান, সামনে যুদ্ধ বেঁধেছে, আমাদেরকে সেখানে পৌঁছানোর জন্য সেনা অধ্যক্ষ সালমান এবং মারিয়া নির্দেশ দিয়েছেন। আমাদের মহারাজ ইকবালকে রণক্ষেত্রে দেখা গিয়েছে এবং সে সমস্ত সেনাদের লিড দিচ্ছে, সেহেতু আমাদের সেখানে খুব শীঘ্রই পৌঁছানো উচিত। সালমানের এই আদেশ শুনে সেনাপতি হাসান বললেন কি যে, আমার সেনারা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমাদের কুরুলুস রাজ্য এখন সংকটাপন্নময় অবস্থায় আছে, আমাদেরকে দ্রুতই সেখানে পৌঁছাতে হবে। সমস্ত জিনেরা দক্ষিণ তৃণভূমির এই বেষ্টনী ভেদ করে কুরুলুস রাজ্যের দিকে রওনা দিতে শুরু করলো। আর যেসব মানুষকে ট্রেন করা হয়েছিল তারা তাদের পাখিকে নিয়ে এক পাখি বহর দক্ষিণের থেকে উত্তরের সেই কুরুলুস রাজ্যের দিকে যাত্রা শুরু করলো। অনেকটা পথ সামনের দিকে এগোতে হবে, সামনে হয়তো অনেক বিপদ পড়বে, কিন্তু পেছনে ফিরে তাকানো যাবে না। কুরুলুস রাজ্যের আকাশ এখন অনেকটা স্বাভাবিক, সমস্ত সেনারা পেছনে সরে গিয়েছে। সম্রাট সলেমান তখন বললেন কি যে, শোন ইকবাল, এখন কি করতে হবে কিছুই তো বুঝতে পারছি না। ইকবাল তখন বলল, ধৈর্য ধরেন, সামনে আমাদের অনেক বড় বিপদ। এত বড় সেনাকে ধ্বংস করার জন্য আমাদের এই সেনা যথেষ্ট নয়। এই সেনা দিয়ে আমরা ওদের সঙ্গে কখনোই পারবো না। আমাদের সাহায্য চাইতে হবে। আমাদের দুটো কিংডম কোথায়? তারা আমাদের সঙ্গে যুদ্ধে লড়ছে না কিসের জন্য? সলেমান তখন বললেন, তারা লড়বে কিভাবে? তারা তো সব তোর চেলা বলেই তো তারা আমাদের সঙ্গে বিদ্রোহ করেছে। তবে তাদেরকেও আমরা শেষ করে দিয়েছি। সেসব রাজারা বন্দী অবস্থায় আছে। সলেমানের এই কথা শুনে সে বলল কি যে, তুই কি আসলে জিন নাকি অন্য কিছু? এত খারাপ জিন কিভাবে হয়? আমি তো কিছুই বুঝতে পারি না। আর তোকে আমি এখন সাহায্য করব, পরবর্তীতে সিংহাসন রক্ষার পরে দেখা যাবে কি যে তুই আমাকে হত্যা করবি। এটা তো আমি খুব ভালোভাবেই জানি। সলেমান বলল, না না ইকবাল, আমি হত্যা করব না। আমাকে এই যাত্রায় রক্ষা কর। আমি তোকে আমার প্রধান উপদেষ্টা এবং মন্ত্রী বানাবো। তখন আমরা দুজন মিলে রাজ্য শাসন করব, ঠিক আছে? তখন ইকবাল বলল কি যে, এখন পর্যন্ত রাজ্য শাসনের চিন্তা তোর মাথা থেকে যায়নি। ক্ষমতার এত লোভ তোকে ধ্বংস করে দিয়েছে। তবে আমি এসব করছি শুধুমাত্র আমার প্রজার জন্য। রাত গভীর হয়ে এসেছে। ইকবাল, সলেমান এবং বীরবল বসে শখ কষতে লাগলো কিভাবে কি করা যায়। ইকবাল তার প্ল্যান বলে দিল, এরকম ভাবে আমাদেরকে দক্ষিণের এই কোণা এবং উত্তরের এই সাইড দিয়ে ঢুকতে হবে এবং ওদেরকে যেভাবেই হোক কালকে আবার প্রতিহত করতে হবে। কারণ রাত হয়ে যাওয়ার কারণে চারদিকে অন্ধকার নেমে এসেছে। এত ঘন কালো অন্ধকারের মধ্যে অ্যালার্ট থাকতে হবে। বর্ডারের সমস্ত জায়গায় সমস্ত জিনেরা অ্যালার্ট রয়েছে এবং তারা বর্ডার থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে গিয়ে ক্যাম্প করেছে, অনেকটা পিছিয়ে গিয়ে। তারা আর ভেতরে আজকে আর প্রবেশ করবে না, সেটা বোঝা যাচ্ছে। সবাই নির্ঘুমভাবে তাকিয়ে আছে কখন তারা আবার হামলা করে। গরম বাতাস ইকবালের চোখে এসে লাগছে। ইকবাল কত বছর পর বাইরের এরকম হাওয়া দেখছে এবং সেটাও গরম হাওয়া। কি একটা অবস্থা, তার নিজের মধ্যেই খুবই খারাপ লাগছে। কোথায় আছে তার ছেলে? কোথায় আছে হানিফা? কোথায় আছে তার সেসব পুরাতন বন্ধুরা? তার সেসব মনে হতে লাগলো। ফরটাস এবং সেনাপতি তখনও বাইরে দাঁড়িয়ে আছে। একটু পরেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। অনেকক্ষণই মহারাজ ভেতরে গিয়েছেন, কিন্তু তিনি বাইরে আসছেন না কিসের জন্য? তার সেটা ভেবেই অবাক লাগছে। ফরটাস তখন একটা বুদ্ধি দিল, বলল কি যে, সেনাপতি, তুমি এক কাজ করো, তুমি তাদেরকে গিয়ে তাদের দিশা পাল্টাও, তাদেরকে ধোঁকা দাও। আমি এই সুযোগে ভিতরে প্রবেশ করব, ঠিক আছে? তুমি তারপর কোনো একটা কিছু করে ভিতরে চলে এসো। ফরটাসের এই বুদ্ধি শুনে এসে বলল কি যে, হ্যাঁ, মহারাজের কাছে খবর পৌঁছালেই হলো, সেটা আমি যাই বা তুমি যাই, একটা হলেই হলো। সেনাপতির সঙ্গে সঙ্গে তাদের সামনে দৃশ্যমান হলো। বলল কি যে, মহারাজ কি ভিতরে আছেন? তার সঙ্গে কথা বলতে হবে। সেসব জেনেরা দেখে বলল, কি ব্যাপার সেনাপতি সাহেব, আপনি এখানে এসেছেন? এখানে আপনাকে আসতে দিল কে? আপনার তো এখানে আসা নিষেধ আছে।
সেনাপতি তাদেরকে বলল, এদিকে আসো, তোমাদের সঙ্গে কথা আছে। তারপর সেনাপতি সেই দুজন জিনকে এখানে ডেকে নিয়ে আসলেন এবং তারা বললেন যে কী ব্যাপার। এই সুযোগে ফট্টাস সেই গুহার মুখ দিয়ে ভেতরে প্রবেশ করলো। গুহার ভেতরে তেমন সেনারা নেই, সব সেনারা গুহার বাহিরে, এবং এটা গুহা নাকি অন্য কিছু আল্লাহ মাবুদ ভালো বলতে পারবেন। বিশাল এক পাহাড়ি উপত্যকা এবং সেখানে বড় বড় বিশাল বিশাল গাছ, এবং সেই গাছের পাতাগুলো অদ্ভুত। গাছের মধ্যে ঘন ঘন কুয়াশা। খুব দূরে একটা জায়গায় দেখা যাচ্ছে মহারাজ স্নো দাঁড়িয়ে আছে এবং তিনি সঙ্গে সঙ্গেই উড়ে স্নোর কাছাকাছি যেতে গেলেন। ঠিক তখনই দূর থেকে কোনো একটা আলো ভেসে আসতে দেখা গেল। তাহলে এটাই এবা, যেটা কিনা সবাই বলা বলি করে, এবং তিনি মহারাজের কাছে যেতে শুরু করলেন। এদিকে মন্ত্রী কয়েকজন জিনকে পেরিয়ে খুব গোপনের সঙ্গে সামনে এগোতে লাগলেন, কারণ মহারাজের সঙ্গে তার দেখা করতেই হবে, খুব জরুরি খবর আছে। এত সময় পেরিয়ে গিয়েছে, মহারাজ এখনও আসেননি, এসব ভেবে সবাই শঙ্কিত। কি করছেন তিনি সেখানে? হানিফা, ইউসুফ এবং মায়া এবং সবাই সামনের দিকে এগোতে শুরু করলেন। এরকম জায়গা হানিফা, ইউসুফ অথবা মায়া কোনোদিন দেখেনি। খুবই অদ্ভুত জায়গা, মনে হচ্ছে খুবই প্রশান্তিময় একটা সুন্দর জায়গা। কুয়াশা শেষ করে তারা সেই নদীর কাছে পৌঁছে গেল, যে নদীটা একটু আগে হানিফা দেখে গিয়েছে। সন্ধ্যা নেমে আসতে চলেছে, সূর্যের আলো অনেকটা দ্রুত নিভে যাবে। এখন বিকেল বিকেল, সূর্যের আলো অনেকটা কাত হয়ে পড়েছে। তারা সামনের দিকে যেতে শুরু করলো। যে দেখলো বিশাল এক বড় নদী, এবং নদীর অপর প্রান্তে একটা জিনিস আলোর মতো জ্বলছে। সেটা হানিফা প্রথম দেখতে পেল, সে তখন সেটা দেখেনি। নদীর ওই প্রান্তে তাদেরকে পৌঁছাতে হবে, এবং ওই প্রান্তে বিশাল এক গাছ রয়েছে। সেই গাছের মধ্যে গোল করে একটা জিনিস, এবং তার উপরে কোনো একটা জিনিস দেখা যাচ্ছে চমকাচ্ছে, খুব দূর থেকে তারার মতো দেখা যাচ্ছে। ইউসুফ সেখানে পৌঁছে গেল। সেখানে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেও দূরে দেখতে পেল, হানিফাও দেখতে পেয়েছে। তবে এই নদী তাদেরকে পেরোতে হবে। এই নদী কীভাবে পেরোবে সেটাই সে বুঝতে পারছে না। ইউসুফ সামনের দিকে এগিয়ে গেল। সামনের দিকে এগিয়ে যখন নদীর কাছাকাছি বরাবর গেল, ঠিক তখনই ইউসুফের শরীরে একটা অন্য ধরনের নীল আভা জ্বলতে শুরু করলো। ইউসুফ পেছন দিকে তাকালোই, ঠিক তখনই ইউসুফ হাওয়ায় ভাসতে শুরু করলো। ইউসুফকে হাওয়ায় ভাসতে দেখে হানিফা তাকে জোরে শক্ত করে টান দিতে শুরু করলো, সঙ্গে মায়াও তাকে জোরে শক্ত করে টান দিল। কিন্তু ততক্ষণে ইউসুফ অনেকটা উপরে উঠে গিয়েছে, এবং ইউসুফের শরীর ফেটে যেন এক ধরনের নীল আভা বের হচ্ছে। ইউসুফের অনেক কষ্ট হচ্ছে, সেটা মায়া দেখে বুঝতে পারছে। ইউসুফ অনেকটা উপরে উঠে গিয়েছে। এমনটা কেন হচ্ছে? মায়া ইউসুফ ইউসুফ বলে চিৎকার করতে লাগলো। কি ব্যাপার, কিছুই সে বুঝতে পারছে না। তারপর সেই জিনিসটা ইউসুফকে টেনে নদীর একদম উপরের প্রান্তে নিয়ে যেতে শুরু করলো। সবাই চিৎকার করতে শুরু করলো। হানিফা তার ডানা আকাশে মেলে দিয়েছে, সঙ্গে মায়াও ডানা মেলে দিয়েছে, আর বৃদ্ধ লোকটা সেখানে দাঁড়িয়ে তাদেরকে ডাকছে। ইউসুফকে কোথায় নিয়ে গেল সেটাই হানিফা বুঝতে পারছে না। ইউসুফের পেছন পেছন সে যাচ্ছে, কিন্তু ইউসুফ খুব দ্রুত গতিতে তাদেরকে ছাড়িয়ে আকাশে উঠছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ইউসুফ তো আকাশে উঠতে পারতো না। তাহলে কোন জিনিস, কোন শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে? ইউসুফ ইউসুফ বলে সবাই চিৎকার করতে লাগলো পিছন থেকে, কিন্তু ইউসুফের নাগাল তারা পাচ্ছে না। এদিকে ভোর হয়ে এসেছে কুরুলুস রাজ্যে। অনেকটা সূর্য দেখা যাচ্ছে বিশ্বের এক প্রান্ত এবং অন্য প্রান্ত। মেরু অঞ্চলে সূর্য কখনো ডোবে না। কুরুলুস রাজ্যের সীমানা আবার কালো হতে শুরু করেছে। ইকবাল দূর থেকে সেটা দেখতে পাচ্ছে। ইকবাল সমস্ত ছক কষে রেখেছে যে কিভাবে সে তাদেরকে হত্যা করবে। তারা অলরেডি সীমানার ভেতরে ঢুকে গিয়েছে। বীরবল বলল কি যে তাদেরকে হামলা করতে হবে। ইকবাল তখন বলল, ওয়েট, তাদেরকে ভেতরে আসতে দাও, তারা আমাদের ভেতরে আসুক, তারপর আমরা আমাদের সেনা দিয়ে আবার হামলা শুরু করব। তবে এটা আগের ট্রিক নয়, এটা অন্য একটা ট্রিকে তাদেরকে হত্যা করতে হবে। এটা বলে সবাই চুপচাপ তাকিয়ে থাকলো। চারিদিকে গুম গুম শব্দ শোনা যাচ্ছে এবং আকাশ কালো হয়ে আসছে। তার মানে জিনেরা কালো ধোয়া হয়ে আবার সামনের দিকে এগিয়ে আসছে, এবং তারা আকাশকে সম্পূর্ণভাবে কালো করে ফেলেছে। আস্তে আস্তে কুরুলুস রাজ্যের সীমানা আবার সূর্যকে ঢেকে দিল, এবং পুরো কুরুলুস রাজ্য অন্ধকার হয়ে গেল। তারা আবার আক্রমণ করার জন্য সামনের দিকে এগিয়ে এসেছে। ঠিক মাটি থেকে 100 মিটার উপরে এবং সাইড থেকে বিভিন্ন অঞ্চল থেকে তাদের উপর আক্রমণ করতে শুরু করলো। যে করে হোক এই দৈত্য জিনদেরকে হারাতেই হবে, কারণ এরা সম্মুখে থাকলে কোনোভাবেই পেছনের জিনদেরকে মারা যাবে না। ইকবাল এক ধরনের বুদ্ধি করলো। সে দুই পাশে পাথর বাঁধা এক ধরনের বিশাল আকৃতির পাথর দিয়ে তৈরি দড়ি তৈরি করেছে। এটা যদি দূর থেকে ছুঁড়ে ওই দৈত্যগুলোর পায়ে মারা যায়, তাহলে তারা নিচে পড়ে যাবে এবং জিনদেরকে তারা মারতে পারবে। খুব দ্রুত গতিতে সেসব পাথরগুলো সেসব জিনেদের পায়ে লাগতে শুরু করলো, এবং তারা হুমড়ি খেয়ে নিচে পড়লো। তাদের পায়ে খুব ভালোভাবে আটকে গিয়েছে। সম্মুখে থাকা সমস্ত জিনেরা পড়ে গেল। ঠিক তখনই উপর নিচ এবং সোজা থেকে তাদের উপর তীর বর্ষণ হতে শুরু করলো।
ক্যান্টিলিয়া এইসব দেখে তার রাগে শরীর ফেটে যাচ্ছে, কারণ ক্যান্টিলিয়া যদি আগে জানতো এখানে ইকবাল থাকবে তাহলে সে আরও বেশি শক্তি নিয়ে ফিরে আসতো। তার সেনারা ইকবালের কাছে একে একে হাঁটতে বসেছে। মেফো তখন বলল, এই শালার মাথায় এত বুদ্ধি, আমাদের সমস্ত দৈত্যজিনকে ফেলে দিয়েছে, এখন তো পেছনে থাকা সমস্ত জিন মারা যাবে। ঠিক তেমনটাই হলো, সব দৈত্যজিন নিচে পড়ে গেল এবং নিচে পড়ে যত জিন ছিল সমস্ত জিনদেরকে একে একে গলা কেটে হত্যা করতে শুরু করলো। তীর এসে তাদের শরীরে লাগতে শুরু করলো, আগুনে তারা ভস্ম হয়ে যাচ্ছে। সামনে যতগুলো জিন পাঠিয়েছিল সমস্ত জিনেরা যেন সেখানেই দুমড়ে মুচড়ে মারা গেল। অনেকে পুড়ে মারা গেল, অনেকের শরীর মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অনেকের হাত পড়ে গেল। দৈত্য জিনগুলো তার দড়ি ছাড়িয়ে আবার উঠে পড়েছে। অসংখ্য জিন পেছনে রয়েছে। ক্যান্টিলিয়া তখন বলল, চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের অসংখ্য জিন এখনো বেঁচে আছে, এখন পর্যন্ত আমরা দমে যাইনি, ওদের সেনারা কতটুকু পারবে দেখা যাক। তাই বলে আরেক দল সেনাদেরকে ক্যান্টিলিয়ার সামনে পাঠালো। সেনাপতি নাফ সামনের দিকে এগিয়ে আসছে, সঙ্গে সঙ্গে এই দুই দলের সঙ্গে সঙ্গে মুখোমুখি হলো। ইকবাল তার রথ নিয়ে সামনে শত শত জিনকে এক হাতে হত্যা করছে। সব জিনেদের সে একে হাতে যেন কুবিয়ে মারছে। একটা দৈত্য জিনের কাছে গিয়ে তার পিঠ বরাবর জোরে কোপ দিতেই তার মাথার খুঁড়িটা একদম মুন্ডু থেকে আলাদা হয়ে গেল। তারপর দুই পাশে গিয়ে তার দুই হাত ফেলে দিল। তার হাত ছাড়া তো সে আর কিছু করতে পারবে না, এবং নিচে গিয়ে জোরে কোপ দিয়ে তার পায়ের অংশ কেটে তাকে নিচে ফেলে দিল। এটা দেখে সমস্ত জিনেরা ঠিক তাই করতে লাগলো যেমনটা ইকবাল করেছে। কিন্তু লাখ লাখ দৈত্য জিন, এত জিনেদের সঙ্গে পারা সম্ভব নয়। ওদিকে ওয়াটারল্যান্ড, তৃণভূমি, আবার পাথরের অঞ্চল, সমস্ত জায়গায় একইভাবে সমস্ত জিনেদেরকে হত্যা করতে শুরু করলো, কিন্তু কোনোভাবেই যেন তাদেরকে মেরে শেষ করা যাচ্ছে না। কোটি কোটি জিন তারা কুরুলুস রাজ্যের সীমানার দিকে এগিয়ে আসছে এবং খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে, যেন কুরুলুস রাজ্যের সীমানা তারা এখনই ভেঙে ফেলবে এবং মেন মহলের দিকে ঢুকে যাবে। চারিদিকে সেনারা খুব শক্তি নিয়ে তাদেরকে মেরে যাচ্ছে, কারো একটা হাত নেই, এক হাত দিয়ে যত পারছে তত জিনাদেরকে মেরে যাচ্ছে, সমস্ত কালো শক্তিকে হত্যা করে যাচ্ছে। ঠিক একই উপায়ে দৈত্যজিনদেরকে পুরো বিশ্বের সমস্ত জায়গায় ফেলে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তারা হয়তো মরছে না, কিন্তু তাদের শক্তিকে একদম দমিয়ে ফেলা হচ্ছে। ইকবালের এমন বুদ্ধি দেখে মেফো, নাফ এবং সেনাপতি সবাই যেন রেগে ফেটে পড়ছে, কারণ যদি ইকবাল না থাকতো এতদিনে কুরুলুস রাজ্য কখন দখল হয়ে যেত। কারণ এই সেনাপতি আর সলেমানের মাথায় এরকম কোনো বুদ্ধি নেই যে এত জিন আমাদেরকে মেরে ফেলবে। এগুলো মেফো এবং ক্যান্টিলিয়ার চিন্তার বাহিরে ছিল যে এত জিন তারা এত সহজে মেরে ফেলতে পারবে। এটা আসলেই খুবই দুঃখের বিষয় যে বিষয়টা এমন হয়েছে। পাথরের রাজ্য সবাই যেন সমস্ত জিনেদেরকে ধরে ধরে মারছে, এক এক করে তারা পিছু হতে শুরু করলো। প্রায় অর্ধেকের বেশি জিন তারা প্রায় হত্যা করে ফেলেছে যারা কিনা যুদ্ধে এসেছিল। সমস্ত জিনেরা পেছনে ছুটতে শুরু করলো এবং তারা যেরকমভাবে আমাদেরকে দখল প্রায় করেই ফেলেছিল, শুধুমাত্র ইকবালের ডাকের কারণে তারা আবার পেছনে ফিরতে শুরু করেছে। একে একে সমস্ত জিনেরা মরতে শুরু করলো এবং সমস্ত জিন পেশাতে শুরু করলো। ক্যান্টিলিয়ার গাড়ি বহর আস্তে আস্তে পিছিয়ে আমাদের রাজ্যের বাহিরে চলে গেল। বীরবল এসব দেখে আনন্দে আটখানা হয়ে পড়েছে যে ইকবাল, তোমার বুদ্ধি কাজে লেগেছে, দেখো সমস্ত জিনেরা কিভাবে পালাচ্ছে, ওরা নিশ্চয়ই আমাদের রাজ্যকে দখল করতে পারবে না, ওরা নিশ্চয়ই আমাদের রাজ্যের সীমানা থেকে চলে যাচ্ছে, দেখো তুমি। ইকবাল বলল কি যে সেটা তো বুঝতে পেরেছি চলে যাচ্ছে, কিন্তু এরা আবার ফিরে আসবে, এরা চলে যাওয়ার জিন নয়, কারণ এদের অনেক ক্ষমতা, অনেক শক্তি। এখন পর্যন্ত আন্ডারগ্রাউন্ডের একটা জিন পর্যন্ত আমি দেখিনি, আর যারা যারা কিনা অনেক বছর আগে যুদ্ধ করেছে সেসব অভিজ্ঞ জিন। শোনো, এত খুশি হবার দরকার নেই, তোমরা যাদেরকে মেরেছ তারা কেবলমাত্র দর্পি স্টেশন থেকে জেনারেট হওয়া শক্তিশালী জিন না, তারা খুবই দুর্বল জিন। এখনও সমস্ত জিন বাকি আছে, তারা তাদেরকে হয়তো নিয়ে আসেনি। হয়তো ক্যান্টিলিয়া ভেবেছিল সলেমানের সঙ্গে পারাটা খুব সহজ হবে, যার কারণে তিনি এই দর্পি স্টেশনের তৈরি করা সমস্ত জিনদেরকে সাথে করে নিয়ে এসেছে, কিন্তু আসল শক্তিশালী জিন এখনও তাদের পেছনে আছে। বিষয়টা শুনে সম্রাট বলল কি যে, কি বলছো, তোমার কাছে এত বুদ্ধি কিভাবে আসে বলো তো? এসব তো আমরা কিছুই জানতাম না, তুমি না থাকলে সত্যি এতক্ষণে আমাদের রাজ্য আমরা হারিয়ে ফেলতাম। ইকবাল তখন বলল, দেখ, আমি না থাকলে হয়তো শেষ হয়ে যেত, আমি শুধুমাত্র আমার প্রজার জন্য লড়ছি, আমি কিন্তু সিংহাসনের জন্য লড়ছি না। আমার কাছে শুধু একটাই রিকোয়েস্ট, যদি আবার আমরা জিতে যাই তাহলে আমাকে আমার ছেলের কাছে ফিরে যেতে দিস, আমি যেন সেখানে গিয়ে শেষ জীবনটুকু শান্তিপূর্ণভাবে কাটাতে পারি। আমি চাই না জিনের শাসন,
তোরাই আমাকে নিয়ে এসেছিলি এখানে জিনের শাসন করতে, এবং এই জিনের দুনিয়ায় আমাকে এরকমভাবে শাসন কার্য করে আমার পুরো ফ্যামিলিকে ধ্বংস করেছিস। সলেমান তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলেছিস আমি কথা রাখবো। সলেমানের এই কথা শুনে ইকবাল বলল কি যে তুই কোনোদিন কথা রেখেছিস, আমার মনে হয় না যে সামনেও রাখতে পারবি। তারপর তারা ভেতরের দিকে চলে গেল, কারণ সমস্ত জিনেরা একে একে পেছন দিকে হাঁটতে শুরু করেছে এবং তারা রাজ্য সীমানার প্রায় অনেকটা পেছনে সরে গেল। ভেতরে গিয়ে তারা উদযাপন করতেই যাবে, ঠিক তখন দেখতে পেল খুব বড় শক্তিশালী কোনো কিছু তাদের দিকে ধেয়ে আসছে এবং আকাশ সীমানা এবং জমিন সীমানার সমস্ত কিছু কালো হয়ে গিয়েছে। সমস্ত সেনারা যেন প্রস্তুতি নিচ্ছিল, যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু আসলে তা নয়। সেনাপতি তখন ক্যান্টিলিয়াকে বলল, মহারাজ, আমাদের শেষ অস্ত্রটা চালতে হবে। এটা যদি না চালি তাহলে হয়তো আমরা দখল করতে পারবো না, হয়তো কোনো ক্ষয়ক্ষতি হবে, কিন্তু আমরা শেষমেশ কিন্তু আমাদের রাজ্যকে আমরা ফিরে পাবো। ক্যান্টিলিয়া বলল কি যে ঠিক আছে, তোমরা তাহলে শুরু করে দাও তোমাদের ধ্বংসযজ্ঞ। তখনই আন্ডারগ্রাউন্ডের রাজাকে ডাকা হলো এবং তিনি বললেন কি যে মহারাজ, সমস্ত কিছু তৈরি, আমাদের সমস্ত বিস্ফোরণ আগ্নেয়াস্ত্র আমরা এখনই ছেড়ে দিতে রাজি আছি, আপনি যদি অনুমতি দেন। ক্যান্টিলিয়া তখন বলল, ছেড়ে দাও, কারণ আমাদের সামনে আর কোনো ওয়ে নেই। আমরা চাইলে পরবর্তীতে রিফর্ম করে দিতে পারবো, কিন্তু এই সিংহাসন কোনোভাবেই হারালে চলবে না। সঙ্গে সঙ্গেই আন্ডারগ্রাউন্ডের রাজা বললেন, যা বলবেন সেটাই হবে মহারাজ, মহারাজের জয় হোক। তাই বলে তিনি সামনের দিকে চলে গেলেন এবং সমস্ত সেনাদেরকে আবার সামনে পাঠালেন। এবার যাদেরকে পাঠিয়েছে তারা শক্তিশালী সেনা এবং আধিরাজের আমলে স্লিপিং চেম্বারে ঘুমানোর সেনা। তারা সামনে এসে হয়তো অনেক ক্ষতি করতে পারবে। ইকবাল এটা দেখে ভয় পেয়ে গেল এবং ইকবাল বলল, সবাই সাবধান, আমাদের শক্তি এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি, আমাদের হামলা হতে পারে আবার। সামনে দেখো, ওরা শক্তিশালী জিন, ওরা আমাদের সামনের দিকে এগিয়ে আসছে। সবাই আবার যুদ্ধ লিপ্ত হলো। মুহূর্তের মধ্যে যেন সমস্ত বিশ্ব রণক্ষেত্র তৈরি হলো। এই যুদ্ধ যেন শেষ হবার নয়। হঠাৎ করেই মাটি কাঁপতে শুরু করলো এবং মাটি কেঁপে চারিদিকে ভূমিকম্পর সৃষ্টি হলো। কিন্তু এটা ভূমিকম্প না, এটা নিশ্চয়ই অন্য কিছু। কুরুলুস রাজ্যের জয় ছিল, কিন্তু হঠাৎ করেই কুরুলুস রাজ্যেও কি হতে চলেছে? ইকবাল সামনের দিকে তাকিয়ে দেখে প্রায় দক্ষিণের 40 কিলোমিটার দূরে এবং উত্তরের প্রায় 80 কিলোমিটার দূরের বিশাল বড় বড় আগুনের লাভা যেগুলো ছিল সেগুলো কাঁপতে শুরু করেছে এবং সেগুলোর চারিপাশে ঘন কালো মেঘে ঘুরতে শুরু করেছে। ক্যান্টিলিয়ার সৈন্যরা সেখানে গিয়ে সেটাকে ফুটন্ত করে তুলেছে এবং এটাই তাদের চাল ছিল। এটার কথাই কি তাহলে তারা ওখানে বলাবলি করছিল? সম্রাট সলেমান, আমাদেরকে নিরাপদে যেতে হবে। আমাদের পৃথিবী এখন আর সুরক্ষিত নেই, পৃথিবী ধ্বংস হতে চলেছে খুব শীঘ্রই। ইকবালের এই কথা শুনে সলেমান বলল, কেন, কি হয়েছে? ঠিক বলতেই যাবে তখনই দক্ষিণ, উত্তর এবং পূর্ব পশ্চিম চারিদিক থেকে 4টা বিশাল আকৃতির পাহাড়, যেটা কিনা ব্রাজিলের এই দক্ষিণ সাইডে অবস্থিত, সেখান থেকে বিস্ফোরিত হয়ে বিশাল বড় বড় আগুনের লাভা উড়ে এসে পড়তে লাগলো কুরুলুস রাজ্যের সমস্ত সীমানায়। সমস্ত সৈন্যদের গায়ে এসে লাগতে লাগলো এবং সমস্ত সৈন্যরা একে একে পালাতে লাগলো। ইকবালের গাড়ি বহরে এসে একটা বিশাল আকৃতির লাভা পড়ল। ইকবাল ছুটে গিয়ে দূরে গিয়ে পড়ল। কুরুলুস রাজ্য যেন ধ্বংস অবস্থায় পড়ে আছে। কুরুলুস রাজ্যের সীমানা এবং সমস্ত জায়গা, ভালো জিন এবং খারাপ জিন সবাই পলাতে লাগলো। কারণ হচ্ছে ক্যান্টিলিয়া যে এমনটা করবে সেটা কোনোদিনই ভাবতে পারেনি। তারা লাভাকে ফুটন্ত করে সেটাতে বিস্ফোরিত করে ফেলেছে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। দূরে দাঁড়িয়ে ক্যান্টিলিয়া সেটা দেখছে আর হাসছে। সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং পৃথিবী ধ্বংস এবং রণক্ষেত্র তৈরি হয়েছে। অনেকক্ষণ সেগুলো পুরো বিশ্বের সমস্ত জায়গা জুড়ে পড়তে লাগলো। পাথরের জায়গাগুলোতে পড়ে পাথরের পাহাড়গুলো ভাঙতে শুরু করলো। পাথরের সমস্ত জায়গা ধসে যেতে শুরু করলো। পানির মধ্যে পড়ে পানি সমস্ত রাজ্য জুড়ে ছড়িয়ে গেল এবং সমস্ত বন জঙ্গল পুড়তে শুরু করলো। যেন পৃথিবীতে এক ধরনের রণক্ষেত্র তৈরি হয়েছে। পৃথিবী যেন এক সবুজে সফলে ভরা একটা রাজ্য আগুনের নদীতে পরিণত হয়েছে। ক্যান্টিলিয়া দূরে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। ইউসুফের গাড়িতে ধাক্কা লেগে সে দূরে গিয়ে কোথায় গিয়ে পড়লো সেটা বোঝা গেল না। সঙ্গে সঙ্গেই সলেমান উড়ে গিয়ে কোথায় পড়েছে সেটাও বোঝা যাচ্ছে না। ক্যান্টিলিয়া হাসছে। খানিকক্ষণ বাদে সে বিস্ফোরণ থেমে গেল। চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে। ক্যান্টিলিয়ার গাড়ি বহর সামনের দিকে এগিয়ে আসলো। ক্যান্টিলিয়া এবার বুঝতে পেরেছে যে তার এটা অনেক আগেই করা উচিত ছিল। সে হয়তো খুব হালকাভাবে নিয়েছিল জিনিসটাকে, যার কারণে ইকবাল হয়তো এটা খুব সহজভাবেই করতে পেরেছে। সে হো হো করে হেসে দিল
কারণ হচ্ছে পুরো বিশ্ব শাসন এখন তার হাতে। সে এখন চাইলেই সমস্ত কিছু করতে পারবে। চারিদিকে শুধুমাত্র রক্তাক্ত পরিবেশ এবং আগুনের ধোঁয়া এবং ফুলকি উঠছে। অনেকটা সময় পেরিয়ে গেল, আগুনের ধোঁয়াটা অনেকটা নিভে গেল। চারিদিকে শুধুমাত্র ধ্বংসস্তূপ, ছাই এবং টুকটাক করে আগুন জ্বলছে। বড় বড় ঘোড়া দৌড়াচ্ছে। দৈত্য জিনেরা এক পা খোঁড়া খোঁড়া অবস্থায় হাঁটতে শুরু করেছে। সমস্ত সেনারা এদিকে ওদিকে ছোটাছুটি করতে শুরু করেছে। ইকবালের হুঁশ ফিরল। ইকবাল উঠে দেখল চারিদিকে শুধুমাত্র ধ্বংসযোগ্য এবং শুধুমাত্র আগুন এবং ছাই পড়ে আছে। কি অবস্থা বিশ্বের! বিশ্ব একদম ধ্বংস হয়ে গেছে। ইকবাল হাঁটতে শুরু করলো। খানিকটা দূরে গিয়ে দেখল সম্রাট সলেমান সেখানে পড়ে আছে। তিনি সম্রাট সলেমানকে ডেকে তুললেন। সলেমান বলল কি যে, ইকবাল, তোমার কথা আমার শোনা উচিত ছিল, অনেক আগে শোনা উচিত ছিল। তুমি আমাদেরকে রক্ষা করো। তাই বলে তিনি উঠে পড়লেন। ক্যান্টিলিয়া এসে ইকবালকে তার জাদুর তোড়ে উঠিয়ে ফেললেন। আসমানে ইকবাল ভাসছে। ইকবাল এবং সম্রাট সলেমানকে সে আসমানে তুলে ফেলেছে। এত সহজে যে তাদেরকে হত্যা করতে পারবে না সেটা ক্যান্টিলিয়া খুব ভালোভাবে জানত। আর ইকবাল যে এখানে এরকম ধ্বংসযজ্ঞ চালাবে সেটা ক্যান্টিলিয়া ভেবেও ভাবতে পারেনি, কারণ সে স্বপ্নেও ভাবেনি যে ইকবাল এত ধ্বংসযজ্ঞ চালাবে। আর ইকবাল যদি আগে থেকেই আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করতো তাহলে হয়তো আমরা কোনোভাবেই এই রাজ্য দখল করতে পারতাম না। ক্যান্টিলিয়া তখন বলল, ইকবাল, তুই এখনো জীবিত আছিস? মনে আছে সেদিনকের যুদ্ধের কথা? আমার এক চোখ কানা করে দিয়েছিলি। এই দেখ, আমি এক চোখে দেখতে পারি না, শুধুমাত্র তোর মতন। তোর জন্য আমি সেদিনকে ওইখান থেকে পালিয়েছিলাম। সেদিন আমাদের সিংহাসনে বসার কথা ছিল, কিন্তু সেই সিংহাসন সলেমান দখল করে নিয়ে গেছিল। আমরা কত বছর যে গুহার ভেতরে বসবাস করেছি। রিফর্ম হতে আমাদের অনেক বছর সময় লেগেছে। আমাদের অনেক সেনাকে তোরা হত্যা করেছিস। এটার জন্য তোকে খুব তিলে তিলে মারবো রে, তোকে খুব যন্ত্রণা দিয়ে মারবো। তুই হয়তো আমাকে চিনতে পারিসনি। আমি হচ্ছি শয়তান ইবলিশের সব থেকে বড় জ্বালা। আমাকে হত্যা করা এত সোজা। 14,000 বছর আমরা এই সিংহাসনের জন্য অপেক্ষা করেছি। ইকবাল তখন বলল, আল্লাহ সবসময় ভালোর পক্ষে থাকেন। তুই হয়তো আমাকে মেরে ফেলবি, কিন্তু সামনে যে কি হতে চলেছে সেটা তুই হয়তো জানিস না। তুই হয়তো মারা পড়বি, একদিন না একদিন খুব ভয়ঙ্কর পতন হবে তোর। তুই আমাকে মেরে ফেল, আমার কোনো আফসোস নেই, কিন্তু একদিন তোর জম তোর দিকে এগিয়ে আসবে এবং তোকে সেদিন বেঁচে থাকতে দিবে না। তুই সেটা লিখে রাখিস। ক্যান্টিলিয়া তখন বলল, তোকে তো এত সহজে হত্যা করা যাবে না। তোর ছেলেকে আগে ধরবো, দুই বাপ বেটাকে মিলে একসঙ্গে হত্যা করব। এত সহজে তো তোকে আমি হত্যা করব না, তোকে তিলে তিলে মারবো, যেমনটা সলেমান তোকে এত বছর ধরে মেরেছে। সলেমান দূরে বসে আছে। ক্যান্টিলিয়া সলেমানকে আসমানে উঠিয়ে ফেললো। সে বলল, কি ব্যাপার সলেমান, এত বড় বিশ্বাসঘাতকতা আমাদের সাথে? ইকবালের সাথে করেছিস সেটা ঠিক আছে, কিন্তু আমাদের সাথে আমরা যে আবার পুনরায় ফিরে আসব সেই খেয়াল কখনো মাথায় আসেনি? দেখ, দূরে দেখ, তোর বাপ দাঁড়িয়ে আছে। এই সিংহাসন আমার বসার কথা ছিল, এই সিংহাসনে আমার বসার কথা ছিল। বড় শয়তান আমাকে সেটাই বলেছিল, কিন্তু তুই সেটা হতে দিসনি। দেখ, এই সিংহাসনে এখন আমি বসবো এবং তোকে হত্যা করব। ঠিক তখনই ক্যান্টিলিয়ার হাতে থাকা সেই ছড়ির মধ্যে থেকে এক ধরনের আলো জ্বলতে শুরু করলো এবং সেই আলোটা সলেমানের বুকে গিয়ে লাগলো এবং বুকে লাগার সঙ্গে সঙ্গেই সলেমান আগুনে পুড়তে শুরু করলো এবং খানিকক্ষণ বাদে সলেমান বিস্ফোরিত হয়ে গেল। একটা স্বৈরাচারী রাজা, যেখানে এত বছর পুরো বিশ্বকে খুব বাজেভাবে শাসন করা হয়েছে, তাকে একদম জায়গায় পিষে ফেললো। কিন্তু ইকবাল, তাকে তো বাঁচিয়ে রাখতেই হবে। মেফো বলল কি যে, হ্যাঁ মহারাজ, আমাদেরকে অনেক জ্বালিয়েছে, অনেক তো হত্যা করেছিস আমাদের অনেক জিন, কিন্তু আমাদের যে এরকম ক্ষমতা আছে সেটা তুই হয়তো জানতি না, তাই না? আমি খুব ভালোভাবেই তোকে চিনি ইকবাল, তুই যে কি করতে পারিস। আমি আগে তোর ছেলেকে ধরি, হানিফাকে ধরি, তারপর তোকে নিরিবিলি 3 জনকে হত্যা করব, পাঠিয়ে দিব মায়ার কাছে, বুঝতে পেরেছিস? তোর সেই স্ত্রীর কাছে। এই রাজ্য আমরা কত বছর দখল করি না। তারপর ইকবালকে বন্দি করা হলো। বন্দি করে তাকে ভেতরের দিকে নিয়ে যাওয়া হলো। ক্যান্টিলিয়ার গাড়িবহর মেন ভবনের দিকে যেতে শুরু করলো। মূল ভবনের অনেকটা ধ্বংস হয়ে গিয়েছে, অনেকটা অংশ খসে পড়েছে, কিন্তু সিংহাসন, কোরলুস রাজ্যের সিংহাসন তখনও একজন রাজার জন্য অপেক্ষা করছে। ক্যান্টিলিয়া সেখানে গিয়ে দাঁড়ালো এবং বলল,
এই সিংহাসনের জন্য আমি কত বছর অপেক্ষা করেছি। ফাইনালি এই সিংহাসন আমার হতে চলেছে। এই সিংহাসনে আমি বসবো এখন। হা 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 হা। সেনাপতি শোনো, সমস্ত বিশ্ব জানিয়ে দাও এবং যারা আমাদের হাতে ধরা পড়েছে সমস্ত জিনেদেরকে জানিয়ে দাও, সমস্ত রাজাদেরকে জানিয়ে দাও যে কুরুলুস রাজ্যের রাজা, এই পুরো বিশ্বজাহানের রাজা এখন ডার্ক ওয়ার্ল্ডের একমাত্র শয়তান জিন ক্যান্টিলিয়া। এখন থেকে এই রাজ্য আমার এবং এই রাজ্যের নাম খুব শীঘ্রই পরিবর্তন করতে হবে। পুরো বিশ্বই এখন ক্যান্টিলিয়া রাজ্য এবং ডার্ক ওয়ার্ল্ডের হাতে বন্দী। সঙ্গে সঙ্গেই রাজা ক্যান্টিলিয়া সেটার সামনে বসলো। সিংহাসনের উপর বসেই সে হো হো করে হেসে দিল। আমি এখন থেকে এই বিশ্বের রাজা। পুরো কুরুলুস রাজ্য যেন ধ্বংস হয়ে গিয়েছে। কোথাও কোনো ইমারত বেঁচে নেই। গ্রামের পর গ্রাম শুধুমাত্র দাউ দাউ করে আগুন জ্বলছে। লাভার আগুন পুরো গ্রামকে ধ্বংস করে দিয়েছে। বনের পর বন, জঙ্গলের পর জঙ্গল শুধু পুড়ছে। চারিদিকে যেন ধ্বংসাবশেষ, যেন ধ্বংস হয়ে একদম শেষ হয়ে গিয়েছে। সালমান এবং মারিয়া পৌঁছানোর আগে এই সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে। মারিয়া তখন বলল, আমাদেরকে এখন এখান থেকে যাওয়া উচিত। সেনাপতি হাসান বললেন, হ্যাঁ সালমান, আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। নিশ্চয়ই ক্যান্টিলিয়া রাজ্য দখল করে ফেলেছে, আমাদেরকে এখান থেকে দ্রুত ফিরে যাওয়া উচিত। সালমানের চোখ বেয়ে পানি পড়ছে, কারণ তাদের রাজা হয়তো এখন আর বেঁচে নেই, ইকবাল হয়তো এখন আর বেঁচে নেই। ক্যান্টিলিয়া যেটা করেছে মোটেই ভালো কোনো কাজ করেননি। তারা শীঘ্রই আবার পেছনে যেতে শুরু করলো এবং তার চোখ বেয়ে পানি পড়ছে। এরকম ধ্বংসযজ্ঞের ভিতরে ইকবাল নিশ্চয়ই এখন পর্যন্ত বেঁচে নেই। ইকবালকে নিশ্চয়ই হত্যা করা হয়েছে। তারা একজন জিনের কাছ থেকে খবর পেল যে কুরুলুস রাজ্য এখন ক্যান্টিলিয়ার দখলে। ক্যান্টিলিয়া পুরো কুরুলুস রাজ্যকে দখল করে ফেলেছে এবং পুরো বিশ্ব শাসন তার হাতে নিয়ে নিয়েছে। এই কথা শোনার পর সালমান কেঁদে ফেলল, সত্যি সত্যি কেঁদে ফেলল। সে জিজ্ঞেস করলো, ইকবালকে কি করেছে? সে জিনটা জানালো, সেটা জানি না, তবে ইকবালের মরাদেহ খুঁজে পাওয়া গিয়েছে কিনা জানি না। যেরকম ধ্বংসযজ্ঞ হয়েছে এর মধ্যে লাখ লাখ জিন মারা গিয়েছে, তাকে সেখানে পাওয়া যাবে কিনা জানি না, নিশ্চয়ই আছে কোথাও, আমি জানি না। সলেমানের কি করেছে? সেই দুধ জিনটা বলল কি যে সলেমানকে জনসম্মুখে হত্যা করা হয়েছে, সেটাই সবাই বলছে। সমস্ত রাজ্য ডার্ক ওয়ার্ল্ডের আন্ডারে চলে গিয়েছে এবং ডার্ক ওয়ার্ল্ড এখন শাসন করবে। সত্যিই সালমানের চোখ দিয়ে পানি পড়ছে, কারণ ইকবাল কোথায় আছে কে জানে। যেভাবে হোক ইকবালকে সেখানে উদ্ধার করতে যেতেই হবে, কিন্তু সেখানে গেলে সে নির্ঘাত মারা পড়বে। মায়া তাকে থামালো, বলল কি যে আমাদের হানিফা এবং ইউসুফ ফিরে না আসা পর্যন্ত আমাদের সেখানে যাওয়াটা উচিত হবে না। ইউসুফের পেছনে পেছনে হানিফা এবং মায়া ছুটছে, খুব দ্রুত গতিতে ছুটছে। হঠাৎ করেই ইউসুফ হাওয়ায় মিলিয়ে গেল এবং ইউসুফ কোথায় গেল তারা কিছুই বুঝতে পারছে না। মায়া এবং হানিফা ডানা মেলে উঠছে। খানিকক্ষণ বাদেই তাদের কাছ থেকে সমস্ত মেঘগুলো সরে গেল। সে দেখতে পেল দূরে একটা জায়গায়, সে গাছের কাছে যেখান থেকে আলোটা আসছিল সেখানেই ইউসুফ চলে গিয়েছে এবং সেখান থেকে দূরে আর তারা যেতে পারছে না। ইউসুফ সেখানেই দাঁড়িয়ে আছে এবং সেখানে হাওয়ায় ভাসছে। খুব অদ্ভুত একটা জিনিস ইউসুফকে সেখানে টেনে নিয়ে গিয়েছে এবং ইউসুফ সঙ্গে সঙ্গেই সেখানে গিয়ে একদম আলোকিত হয়ে গেছে। জায়গাটা এত পরিমাণ আলোকিত হয়ে গেল যে সবাই সেই জিনিসটা দেখতে পেল। রাজা স্নো দেখতে পেয়ে একদম ভীষণ অবাক হয়ে গেল, কি ব্যাপার, এই জিনিসটা হঠাৎ করে এত আলোকিত হয়ে গেল কিসের জন্য? ঠিক তখনই ফরটাস সেখানে উপস্থিত। সে বলল, মহারাজ খবর আছে। রাজা স্নো ফরটাসকে দেখে বলল, তুমি এখানে কিভাবে আসলে? আর আমার মাথায় তো কিছুই ঢুকছে না, ওইটা এরকমভাবে আলোকিতভাবে জ্বলছে কিসের জন্য? সঙ্গে সঙ্গেই স্নো সামনে এগোতে গেল, কিন্তু সেই আলো তাদেরকে সামনে এগোতে দিচ্ছে না। এত পরিমাণ আলোকিত হয়ে গেল জায়গাটা। ইউসুফ অনেক জোরে জোরে চিৎকার করছে, কারণ তার নিশ্চয়ই কষ্ট হচ্ছে এবং তার শরীর এত পরিমাণ আলোকিত হয়ে গিয়েছে যে ইউসুফ নিজেও বুঝতে পারছে না যে সে কি করবে। তার শরীরের মধ্যে জ্ঞান একদমই নেই। হঠাৎ করেই উপর থেকে বিশাল আকৃতির একটা আলো সেই আলোটার সঙ্গে এসে মিশল এবং পুরো বিশ্ব যেন সেই জিনিসটাকে দেখতে পাচ্ছে। বিশাল মোটা এবং লম্বা আকৃতির একটা বিশাল আলো আসমান থেকে নিচের দিকে পড়তে শুরু করলো। সম্রাট স্নো বুঝতে পেরে গিয়েছে নিশ্চয়ই এই জিনিসটাকে কেউ নিয়েছে এবং কেউ হোল্ড করে ফেলেছে, যার কারণে এই জিনিসটা এত আলোকিত। ইকবাল এটাকে বলেছিল যে কেউ যদি এটাকে ছোঁয় অথবা কেউ যদি এটাকে নিজের কাছে নিয়ে নেয় তাহলে এটা আলোকিত হয়ে যাবে এবং উপর থেকে একটা বড় আলো নিচের দিকে পড়বে, সমস্ত শক্তি ট্রান্সফার হবে। দূর থেকে সমস্ত স্লোল্যান্ডবাসী ওদিকে তাকিয়ে আছে।
বিশাল আকৃতির একটা আলো মাটিতে পড়েছে আসমান থেকে। অনেক দূর থেকে সেটা দেখা যাচ্ছে। সমস্ত বিশ্ববাসী সেটার দিকে তাকিয়ে আছে। রাজা স্নো সেটার দিকে তাকিয়ে বলল, না, এটা হতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। আমার এতদিনের রক্ষিত জিনিসটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? সে সঙ্গে সঙ্গে বসে পড়ল। হানিফা অবশ্য জিনিসটা দেখে বিস্মিত হয়ে গেল। আর হঠাৎ করেই দূরে এত বড় একটা আলো জ্বলতে দেখে ক্যান্টিলিয়ার মাথা যেন কাজই করছে না। সে মেফোকে ডেকে বলল, এটা কি? দূরে ওটা কি জ্বলছে? পুরো বিশ্ব কেঁপে উঠল। পুরো বিশ্ব যেন একটা বিশাল বড় ভূমিকম্প হলো। সবকিছু কাঁপছে। সঙ্গে সঙ্গে নাফ দেখে বলল, মহারাজ, আপনি চিনতে পারছেন না? ক্যান্টিলিয়া দেখে বলল, আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। এভা, আমার এভা। ওরা ওইখানে যেতে চেয়েছিল আগামীকালই, কারণ ওরা জানে যে স্নোল্যান্ডের মধ্যে এই জিনিসটা লুকানো আছে। কিন্তু এটা যে কেউ নিয়ে ফেলবে সেটা সে কোনোভাবেই ভাবতে পারেনি। কিন্তু জিনিসটা কে হোল্ড করলো? সঙ্গে সঙ্গেই সর্দার ক্যান্টিলিয়া সিংহাসনের উপর বসে পড়ল। তারা যেন জয় পেয়েও জয়ের কাছে হেরে গেল। কারণ হচ্ছে, যার কাছে এবার থাকবে সে হচ্ছে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী জিন হয়ে উঠবে। কিন্তু কে? ইকবাল তো আমাদের কাছে। কে জিনিসটাকে নিল? কিছুই বুঝতে পারছি না। ক্যান্টিলিয়া সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়ল। দূর থেকে সে দেখতে পাচ্ছে এবাকে কেউ একজন হোল্ড করেছে, কিন্তু সেটা কে? সে সঙ্গে সঙ্গে এই নাফকে বলল, নাফ এবং মেফো, দ্রুত তোমরা সেখানে পৌঁছাও। আমার সমস্ত খবর চাই। ওই জিনিসটা আমার লাগবেই, সেটা যে কোনো মূল্যেই হোক। তারা বললেন, মহারাজ যথা আজ্ঞা, আমি সেখানে গিয়ে দেখছি কি অবস্থা। সঙ্গে সঙ্গে তারা আসমানে উড়াল দিল। সমস্ত কুরুলুস রাজ্য এক ধরনের ধ্বংসাবশেষের মধ্যেও তার ক্ষমতার নেশা যাচ্ছে না। সে সিংহাসন দখল করেছে, কিন্তু তার মধ্যেও তারপরেও একটা ভয় ভীতি কাজ করছে। সে খুব দ্রুতই রিফর্ম করার জন্য কালো জাদুর যেসব বড় বড় তান্ত্রিক এবং এজেন্ট ছিল সবাইকে ডাকলো। বলল কি যে, তোমরা খুব দ্রুতই কুরুলুস রাজ্য এবং পুরো বিশ্বকে রিফর্ম করা শুরু করো। খুব শীঘ্রই আমরা আমাদের সেনা শাসন চালাতে চলেছি। কারণ হচ্ছে, এবার কেউ একজন দখল করে নিয়েছে। কে নিয়েছে জানি না, তবে সেটা খুব শীঘ্রই আমাদের সিংহাসনের দিকে এগিয়ে আসবে। আমাদের বড় বড় তান্ত্রিক যারা আছো, তোমরা বলো, তোমরা কালো জাদু দিয়ে আমাদের পুরো বিশ্বকে বিস্তৃত করতে পারবে না, যাতে করে এবার মতো কোনো জিনিস আমাদেরকে ধ্বংস করতে না পারে? সঙ্গে সঙ্গে সেই তান্ত্রিকরা বলল কি যে, মহারাজ, আমরা পারবো, এবং আমাদের কাছে নতুন ধরনের এক শক্তি এসেছে। সেই শক্তি দিয়ে আমরা খুব শীঘ্রই এটাকে দমাতে পারবো। আপনি একদমই চিন্তা করবেন না। ক্যান্টিলিয়া তখন আবার হেসে দিল, বলল, এত সহজে আমাকে হারানো সহজ নয়। আমি হচ্ছি শয়তানের একমাত্র চেলা। আমাকে হারানো এত সোজা নয়। খানিকক্ষণ বাদে সেই আলোটা নিভে গেল। সারা বিশ্বের সবাই সেই জিনিসটা দেখেছে। এদিকে মায়া এবং হানিফা সেখানে সঙ্গে সঙ্গে চলে গেল। আলোটা সেখানে নিভে গেল। সেই গাছের নিচে বড় একটা বিশাল বিছানার মতো জায়গা ইউসুফ শুয়ে আছে। ইউসুফের বুক থেকে দপদপ করে আগুন জ্বলছে, এক ধরনের আগুন। ইউসুফের বুক ভেদ করে কিছু একটা ইউসুফের বুকের ভেতরে ঢুকে গিয়েছে। ইউসুফ সেখানে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। রাজা স্নো সেটা দেখে সে খুব বিলাপ করতে শুরু করলো। বলল, না, এটা কোনোভাবেই সম্ভব হয় না, এটা কোনোভাবেই হতে পারে না। সঙ্গে সঙ্গে সেখানে মন্ত্রী এবং সেনাপতি পৌঁছে গেল। ফট্টাস মন্ত্রী এবং সেনাপতি পেছনে দাঁড়িয়ে আছে। রাজা স্নো দেখে বিলাপ করতে শুরু করলো। সে বলল, এটা কখনই সম্ভব না, ওকে এখনই আমি হত্যা করব। তখনই ফট্টাস বললেন, মহারাজ, আপনি কাকে হত্যা করবেন? এবার আসল উত্তরাধিকারীর কাছেই সেটা গিয়েছে। আপনি জানেন ওকে? মহারাজ তখন বললেন, না, আমি তো জানি না। তখন ফট্টাস জানালেন, ও হচ্ছে আমাদের সম্রাট ইকবালের একমাত্র পুত্র সন্তান ইউসুফ। স্নোর চোখ ছানাবড়া হয়ে গেল। ইউসুফ? ইউসুফ এখনো বেঁচে আছে? তার মানে আমি যা শুনেছি সেটা সত্য। সঙ্গে সঙ্গে হানিফা এবং মায়া সেখানে ল্যান্ড করলো। ইউসুফ তখনও অজ্ঞান অবস্থায় সেখানে শুয়ে আছে। তারপর ইউসুফের চোখ খুলল। ইউসুফ উঠে দাঁড়ালো এবং ইউসুফের গা থেকে এক ধরনের নীল আভা জ্বলতে শুরু করলো। ইউসুফ মাটি থেকে অনেকটা ওপরে উঠে গেল এবং হাওয়ায় ভাসতে শুরু করলো। ইউসুফের চোখ দাও দাও করে জ্বলছে। তার বুকের ভেতরে এক ধরনের অদ্ভুত আলো জ্বলছে। এটাই এবা, এবং এবা তাকে গ্রহণ করেছে এবং সে এখন শক্তিশালী হয়ে উঠেছে, যেটা কিনা হানিফা এত বছর ধরে চাচ্ছিল। সবাই তাকে দেখে নীল ডাউন হয়ে গেল এবং তাকে বলল কি যে, আমাদের নতুন মহারাজ, আমাদের নতুন রক্ষা করি, আমাদেরকে রক্ষা করুন। হানিফা এবং সমস্ত লোক যারা ওইখানে ছিল সবাই তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। পুরো বিশ্বের সবাই থমকিত অবস্থায় হয়ে আছে। পুরো বিশ্ব এখন যেন এক ধরনের অন্য রকম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে।
সবাই ইউসুফকে দেখে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 3 এপিসোড নাম্বার 13 এখানেই শেষ। এপিসোড নাম্বার 14-এ কী হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এপিসোড নাম্বার 14-এ আরও ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে। আর ইকবালের কি হয়েছে, ইউসুফের কি হবে, বা পুরো বিশ্বের এরকম ধ্বংসযোগ্য একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আপনারা জানতে হলে পরবর্তী এপিসোডে কী হবে আমাদের সঙ্গে থাকুন। এপিসোড নাম্বার 14 খুব দ্রুতই আসবে, আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। এপিসোড নাম্বার 14 আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বেশি বেশি করে লাইক কমেন্ট করুন। গল্পটা শুনতে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করলে এপিসোডগুলো খুব দ্রুত পাবেন। কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আর যারা পূর্ববর্তী সিজনগুলো দেখেনি তারা সিজনগুলো দেখে আসুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।